2025-এর শুরুতেই দুটি খবর আলোড়ন তুলেছে। 4 জানুয়ারি প্রকাশিত খবরে জানা গেল 2023-এ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও তার পত্নী জিল বাইডেনকে যেসব রাষ্ট্রীয় নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বরা যেসব উপহার দিয়েছেন, তাদের মধ্যে সেরার সেরা উপহার দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। 7.5 ক্যারেটের একটি হিরে, যা সুরাটের কারখানায় তৈরি, সেই কারে কলমদামি নামে এক বিশেষ কাশ্মীরি বাক্সে সাজিয়ে মোদিজি উপহারটি নিয়ে বেগম বাইডেনের হাতে তুলে দেন। প্রায় $20,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম 17 লক্ষ টাকারও বেশি। হ্যাঁ, মোদিজি নিজের পকেটের পয়সা দেননি, তিনি তো সন্ন্যাসী মানুষ, তিনি কোথায় পাবেন এত টাকা? আপনি, আমি, আমরা যে টাকা দিই ট্যাক্স, সেই টাকা দিয়েই তো তিনি ওই উপহার দিয়েছেন। আসলে উপহার তো তিনি দেননি, উপহার তো আপনি আমি দিয়েছি, উনি পৌঁছে দিয়েছেন মাত্র। দ্বিতীয় খবরটি ছিল প্রত্যাশিতই। ট্রাম্প আমেরিকার সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত হলেও বেকসুর খালাস হয়েছেন। জনগণের যখন তাকে নির্বাচিত করেছেন, আমেরিকার আইনের ক্ষমতা কি যে তাকে জেলে পড়ে? গণতন্ত্রের পীঠস্থান বলে কথা, আইনের চোখে যতই দোষ প্রমাণিত হোক, জনগণের আশীর্বাদ থাকলে 7 খুন মাফ। ট্রাম্পের গদি গ্রহণ, বেকসুর খালাস, মোদির ট্রাম্পের শপথে আমন্ত্রণ না পাওয়া, ভারতের বাংলাদেশ ভূমিকা, এসব নিয়ে আপনাদের মনের প্রশ্ন যা রয়েছে, তাই নিয়েই বর্ষিয়ান অভিজ্ঞ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে দিগদর্শনের একটি টেলিফোনিক সাক্ষাৎকার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ নমস্কার। নমস্কার শ্যামলবাবু, আমাদের চ্যানেলে এই প্রথমবার আপনাকে আমরা আমন্ত্রণ জানালাম। তার অন্যতম কারণ হচ্ছে আপনার দীর্ঘ জীবনের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, আনন্দবাজার মতন পত্রিকা এবং বর্তমানের মতন পত্রিকা এবং আরো অন্যান্য পত্র পত্রিকায় আপনার সাংবাদিক মহলে আপনার যে পরিচিতি, আপনার লেখনী, আপনার ভাবনা চিন্তা, এই ব্যাপারগুলো অনেক দর্শকদের প্রভাবিত করে, আজও করে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে আমি একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে একটি আন্তর্জাতিক বিষয় বটে, কিন্তু তার সঙ্গে আমাদের ভারতেরও কিন্তু একটা প্রচ্ছন্ন যোগাযোগ আছে। বিষয়টা হচ্ছে এই ট্রাম্পের সাজা ঘোষণা যে ব্যাপারটা যেটা ছিল, এটা মকুব হয়ে গেল দোষী সাব্যস্ত হওয়ার পরেও। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিলেন একজন বর্ণ ফিল্ম তারকা স্টর্মি, তিনি অনেক আগেই করেছিলেন এবং সেটা লোয়ার কোর্টেতে সেটা অনেক দিন ধরে শুনানি হয়। শুনানি হওয়ার পর এবং ট্রাম্পেরও বক্তব্য, তারও লয়াররা বক্তব্য রাখে, কিন্তু প্রমাণ হয় যে স্টর্মিকে ওই বর্ণ তারকা তাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল এবং সেটা একজন লয়ারের মাধ্যমে টাকাটা দেওয়া হয়। সেটা প্রমাণ হয়ে যায় যে ট্রাম্প এই কাজটা করেছিল এবং এটা একটা অফেন্স এবং তার জন্য লোয়ার কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। এরপর ট্রাম্প হায়ার কোর্টে যায়। হায়ার কোর্টে যায়, গিয়ে বলেন তিনি যে এটা স্থগিতাদেশ দেওয়া হোক। তখন হায়ার কোর্ট বলে যে না, আমরা স্থগিতাদেশ দিচ্ছি না, আমরা শুনানি চলবে। তখন আবার একটা শুনানি চলতে থাকে। শুনানি চলতে চলতে এটার একটা ভার্ডিক্ট দেয় হায়ার কোর্ট। হায়ার কোর্ট কি ভার্ডিক্ট দেয়? যে লোয়ার কোর্টের ওপর আমরা স্থগিতাদেশ দিচ্ছি না এবং লোয়ার কোর্টের যে রায়টা দোষী সাব্যস্ত, সেই রায়টা বহাল থাকছে। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছে, যে ট্রাম্প ভোটে দাঁড়িয়ে, এই ঘটনাটা চলছে তো অনেকদিন ধরে, এই ট্রাম্প ভোটে দাঁড়িয়ে গেল। ভোটে দাঁড়িয়ে যেতে কি হলো, যে ভোটে তিনি জিতে গেলেন। ভোটে যখনই জিতে গেলেন, শপথ এখনো দেরি আছে 20 তারিখ, কিন্তু ভোটে যখন কেউ জিতে যায় তখন কিন্তু সেটাকে বলা হয় বিজয়ী এবং সে ইলেক্ট প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের শপথটা এখনো হয়নি। এখনো আমেরিকার প্রেসিডেন্ট এখনো বাইডেন। বাইডেনকে বলা হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট, আর উনি আসছেন।
তো এইরকম একটা অবস্থায় হায়ার কোর্ট বলল যে এখানে আমাদের সংবিধানে প্রেসিডেন্টের যে রক্ষা কবচ আছে সেই রক্ষা কবচ অলরেডি লাগু হয়ে গেছে। তার ফলে দোষী সাব্যস্ত হলেও তাকে শাস্তি দেয়া যাবে না, এবং সেটা কিন্তু সংবিধান মেনে। কেন জাজেরা যে রায়টা জুডিশিয়ারি আমাদের দেশ এবং সব দেশেতেই কনস্টিটিউশনে অনেকগুলো, আমাদের দেশে যেমন 4টে পিলার, 4 পিলার, ওদের ওখানেও এরকম পিলার আছে। তো তাতে এবং জুডিশিয়ারি চলে তো কনস্টিটিউশনের উপর, কনস্টিটিউশনের উপরে তো কেউ নয়। এবং সেই কনস্টিটিউশন মেনে হায়ার কোর্ট রায় দিয়েছে যে না, উনি দোষী সাব্যস্ত, দোষী। উনি যদি যে না হতেন তাহলে ওনার শাস্তি বহাল হতো এবং তাতে জেলও হয়ে যেতে পারত। এবং সেটা ট্রাম্পের যিনি লয়ার তিনিও এটা বলেছেন মিডিয়াতে ওখানে আমেরিকাতে, যে এইটা উনি ইলেক্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য ওনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে বা জেল জরিমানা, কোনোটাই করা যাবে না, এবং সেটা কনস্টিটিউশন মেনেই হচ্ছে। তার ফলে এখন কিছু করার নেই। উনি দোষ করেছেন, দোষী সাব্যস্ত হয়েছে কোর্টে, এবং ভবিষ্যৎ কি বলবে, ভবিষ্যতে উনি যদি আবার প্রেসিডেন্ট পদে না থাকেন তখন হয়তো এই মামলা আবার উঠতে পারে। এই হচ্ছে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আপনাকে একটা মজার কথা বলি, আমার কেন জানি না মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে একটি পৌরাণিক চরিত্র প্রায় কৃষ্ণকে আমরা দেখছি যে তার সঙ্গে রাধার যে প্রেম, সেই রাধা গোপিনীর প্রেমটি তিনি অস্বীকার করছেন যখন তিনি মথুরার রাজা হয়ে গেলেন। তখন তো সামান্য এক গোপিনীর সঙ্গে প্রেম চলতে পারে না। তো দাড়িকে যখন পরিচয় দিচ্ছেন রাধা, যে কৃষ্ণকে গিয়ে বলো যে আমি এসছি তার সঙ্গে দেখা করতে, অনেক দিনের বিরহ আছি আমি, তখন দাড়ি তাকে ঢুকতে দিচ্ছে না। তারপর যখন কৃষ্ণের কাছে খবর গেল, কৃষ্ণ তখন বললেন যে আমি এখন রাজা, সুতরাং সেই গোপ বালক কৃষ্ণ এখন নয়, সময়ের পরিবর্তন হয়েছে, রাজাকে গিয়ে বলে দাও আমার সঙ্গে এখন দেখা হবে না। এটা কিন্তু আমরা পেয়েছি। এবার দেখছি আমরা যাকে আমরা স্ট্রমি বলছি, এই স্ট্রমির সঙ্গে তার যে আসল নাম সেটা হচ্ছে স্টেফানি ক্লিফোর্ড। এর সঙ্গে ট্রাম্পের দেখা হয়েছিল 2006 সালে। ট্রাম্পের বয়স তখন 61। এক গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছিল, তখন এই স্ট্রমির বয়স 38 বছর। এই রাজনীতির সঙ্গে ট্রাম্পের যোগাযোগের বিষয়বস্তু তখন ছিলই না, একদমই ব্যবসায়ী ট্রাম্প। তখন ট্রাম্প সন্তানের মা হয়েছিলেন ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলেনিয়া। সেই পুত্র সন্তানের নাম ব্যারন, এখন প্রায় তার 25-26 বছর বয়স। এবার এই ট্রাম্প তখন স্ত্রীর সঙ্গে যেহেতু সম্পর্কটা তখন বিচ্ছিন্ন, সন্তান সম্ভবা স্ত্রী, তখন এই অস্থির ট্রাম্প, কাম কাতর ট্রাম্প, তার দরকার হয়ে পড়ে নিত্য নতুন শয্যা সঙ্গিনী। তারই ওয়ান অফ দেম ছিলেন স্ট্রমি। এই কথা কিন্তু আমরা পাচ্ছি আমাদের তথ্যের জায়গা থেকে। এর পরবর্তীকালে কিন্তু ট্রাম্প বুঝেছিলেন যে আমি যখন রাজনীতিতে আসছি, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জায়গায় যেতে পৌঁছচ্ছি, তখন আমার এই অতীত জীবনের দুর্বলতা নিয়ে আমার যৌন সঙ্গিনীরা দর কষাকষি করতেই পারেন। এবং সবচেয়ে বেশি ভয় তার কিছু ছিল এই স্টর্মি ড্যানিয়েলকে নিয়েই। তার ব্যক্তিগত আইনজীবী কোহেন মারফত মুখ বন্ধ করার জন্যই $1,30,000 নজরানা দিতে গিয়েছিলেন। এরপর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে আইনের জায়গা থেকে ওখানকার যে হাইকোর্ট, মানে একদম উচ্চ কোর্ট এইরকম ব্যাপারটা বললো যে সে দোষী, কিন্তু তার কোনো শাস্তি হবে না। সে সুকুমার রায়ের ভাষায় বলতে পারি যে খাচ্ছি কিন্তু গিলছি না। এই খাচ্ছি কিন্তু গিলছি না, এই জায়গাটা
আমেরিকার গণতন্ত্রে একটা প্রয়োগ হয়ে গেল, কিন্তু অতীতে আমরা দেখেছি যে ওয়াটারগেট কেলেঙ্কারিতে নিক্সনকে দেখেছি। আপনি এর আগেও একদিন আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল প্রেস ক্লাবে বসে, তখন আপনি বলেছিলেন ক্লিনটনের কথাটা বলেছিলেন আপনি। তাহলে এরা যখন দোষী সাব্যস্ত হচ্ছে, নিক্সনকে পদত্যাগ করতে হলো ওয়াটারগেট কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পর, ট্রাম্পের ক্ষেত্রে যে দেওয়া হলো না, সেটা কি এই মুহূর্তে আমেরিকার পরিস্থিতিটা যেহেতু একটু নড়বড়ে জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে দেশের সেফটির জন্য একজন নেতা দরকার, সেই নেতাটা রাখতে গিয়ে জাতীয় স্বার্থে কি এই জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া হলো? আপনি কি বলেন? দেখুন, আমেরিকার কনস্টিটিউশন ভীষণ ট্রান্সপারেন্ট কনস্টিটিউশন, সব দেশেই কনস্টিটিউশনের ভেতর আছে। কিন্তু একটা জিনিস আপনাকে মানতেই হবে, সংবিধানের ওপরে তো জাজেরা নয়। এবং এটা কন্টেস্ট হতেও পারে, আবার কন্টেস্ট হতে পারে। কন্টেস্ট অনেক সময় সুপ্রিম কোর্টের রায় নিয়েও কিন্তু পরে আবার লিভ পিটিশন ফাইল করাও যায়, এটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা উনি তো এখন ইলেক্ট প্রেসিডেন্ট, কিন্তু আপনি যে কথাটা বললেন যে বিল ক্লিনটনের সময়ে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট, যে সহকারী ছিলেন মনিকা লিউনেস্কি, তার সঙ্গে একটা ব্যাপার হয়েছিল। সবাই জানে সেটা। মনিকা লিউনেস্কি একটা বই লিখেছিলেন, কোটি কোটি ডলার তিনি আয় করেছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিল ক্লিনটনকেও কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই কিছু করা যায় না, করা যায় না, তার বিচার হয়েছিল। তার বিচারে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, আমি এই কাজটা করেছি। কেন? তার প্রমাণ ছিল, তার মনিকা লিউনেস্কি যে স্কার্টেতে এটা পড়েছিল, সেই স্কার্টটাকে সে যত্ন করে ভাঁজ করে আলমারি থেকে দিয়েছিল। যখন তাকে বিল ক্লিনটন ওখানে স্থায়ী চাকরি তার হলো না, তখন সে ওইটা মিডিয়াতে দিল এবং মামলা হলো, এবং ওখানেও কিন্তু জুডিশিয়ারি ট্রান্সপারেন্ট ভাবেই কাজ হলো, এবং এটা ওখানকার বিচার বিভাগীয় তদন্ত হলো প্রেসিডেন্ট অফ ইউএসএ, যেটা আমাদের দেশে সম্ভব নয়। আমাদের দেশ কিন্তু, ওদের ওখানে এই যে জিনিসটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা এখন প্রশ্ন হচ্ছে, এই মামলাটা কিন্তু আপনার এসে হোয়াইট হাউসে বসে যাবার পর আবার মামলা হতে পারে, কিন্তু আবার মামলা হতে পারে। সেই মামলাতে আবার কি হয় সেটা দেখার বিষয়। এবং ট্রাম্প যেটা বলছে বারবার, যে সম্পূর্ণ এটা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে এবং এটা সত্য কথা নয়, অমুক্ত। কিন্তু লোয়ার কোর্ট তো রায় দিয়েছে, এবং লোয়ার কোর্টের রায়টাকেই গ্রহণ করেছে এবং বাতিল করেনি, স্টে অর্ডার দেয়নি হায়ার কোর্ট। উনি বলছেন আরো হায়ার কোর্ট। এই রায়টা ওখানকার সুপ্রিম কোর্ট কি হাইকোর্ট, আমি ঠিক এখনই বলতে পারছি না, কিন্তু এ বলছেন যে ট্রাম্পের আইনজীবী বলেছেন যে আমরা আরো হায়ার কোর্টে, জানি না এটা আরো হায়ার কোর্টে, এটা নিউ ইয়র্কের কোর্টে হয়েছে। তো এখন আরো হায়ার কোর্ট আছে কিনা অ্যাপ্লাই করার জন্য, থাকতেই পারে, অনেক রকম ব্যবস্থা আছে। কিন্তু আমি মনে করি যে আমেরিকায় একদিকে হচ্ছে গণতন্ত্র, একদিকে কিছুটা হলেও সেটা শাসন ব্যবস্থার ভেতরে একটা সামন্ততান্ত্রিক এবং ব্যবসায়ী মহলের বিরাট চাপ সরকারের উপর থাকে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট লবি প্রচন্ড স্ট্রং ওখানে, এবং ওখানের যে সরকারটা যে গঠন হয়, সেই সরকারটা ক্যাবিনেট যেটা হয়, সেই ক্যাবিনেটে একমাত্র ইলেক্টেড হচ্ছেন প্রেসিডেন্ট। বাকি কিন্তু তিনি তার মনোমতো তার ছেলেকে মুখ্যমন্ত্রী মন্ত্রী করতে পারে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর আগেও হয়েছে, হয়নি যে তা নয়। তো অতএব সম্পূর্ণ একটা মনোনীত ক্যাবিনেট হবে, সেই ক্যাবিনেটের অনুযায়ী চলবে, এবং তার ফলে সর্বোচ্চ ক্ষমতা ওখানে প্রেসিডেন্টের। আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রীর হাতে সর্বোচ্চ ক্ষমতা নেই, একদম মানে সুপ্রিম পাওয়ার যেটা, সেটা ক্যাবিনেটে পাস করাতে হবে, এবং ক্যাবিনেটে এবং মন্ত্রিসভাতেও ব্যক্তি তার দলের থাকলেও ব্যক্তিগতভাবে কিন্তু অনেকেই মত প্রকাশ করে, বা বিরোধীরা এখানে অনেক স্ট্রং, এবং পার্লামেন্টের দুটো যে হাউস আছে
সেখানেও নানা বিষয়, অনেক সময় অনেক কিছু আটকে যাচ্ছে, আইন পাশ করার পরও কোর্ট বাতিল করে দিচ্ছে। তো এখন দেখার বিষয় যে এই যে ধারাটা বলে কোর্ট রায়টা দিল যে আমরা স্থগিতাদেশ দিচ্ছি না এবং দোষী সাব্যস্ত হয়ে রইল, এবার শাস্তিটা ওরা দিচ্ছে না, না জরিমানা না হচ্ছে জেল, এই দুটো দিল না। এই দুটো দেওয়াটাকে ওরা বলছে যে যেহেতু উনি ইলেক্ট হয়ে গেছেন, তার মানে রাষ্ট্রপতি শপথ না নিলেও উনি কার্যত রাষ্ট্রপতির সম্মানটা ওনাকে দেওয়া হচ্ছে এবং সংবিধানে এটা নেই। এবার বিল ক্লিন্টনের সময় তাহলে এতটা কেন হলো? বিল ক্লিন্টনেরও কিন্তু জেল জরিমানা হতে পারত। সেখানেতে তিনি স্বীকার করে নিলেন, প্রথমটা স্বীকার করেননি, পরে তিনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি ওই আমার যে পিএ তার সঙ্গে আমি একটা দৈহিক সম্পর্ক আমার হয়েছিল। আচ্ছা, ক্লিন্টনের ওয়াটারগেট কেলেঙ্কারিতে নিয়ে কি বলবেন? ক্লিন্টনের নয়, ওটা তো নিক্সনের। হ্যাঁ, নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি দুটো জিনিস আলাদা আছে। নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি কিন্তু এই ধরনের মহিলা সংক্রান্ত ব্যাপার নয়, এটা একটা রাজনৈতিক ব্যাপার এবং সেখানেতে সাংবাদিকরা সেটা ফাঁস করে দিয়েছিল যে বিরোধী নেতাদের ফোনটা ট্যাপ করা হোক। সেই ট্যাপের নির্দেশ নিক্সন দিয়েছিলেন এবং সেই ট্যাপ হতো। এই ট্যাপটা যে হতো সেটা প্রমাণ হয়ে যাবার পর উনি কিন্তু নৈতিক কার দেখিয়ে যে হ্যাঁ আমি ধরা পড়ে গেলাম, আমি এই কাজটা করেছি, এটা অন্যায় করে আমি করেছি, আমি লুকিয়ে করেছি, আমি ওখানকার টেলিফোনের যারা কর্তা, যারা টেলিফোনটাকে দেখে তাদের আমি ব্যবহার করেছিলাম, আমি হোয়াইট হাউস থেকে তাদের বলেছিলাম, লিখিত নির্দেশ হোক মৌখিক হোক দিয়েছিল, সেটা ধরা পড়ে গেল। তার ফলেই নিক্সন নিজেই পদত্যাগ করলো। এখন এখানে একটা প্রশ্ন আছে, আপনি ভাইটাল প্রশ্নটা তুলেছেন, বিল ক্লিন্টন পদত্যাগ করেনি, এক, বিল ক্লিন্টন ঘটনা স্বীকার করিল, এক। 2 নম্বর হচ্ছে তাহলে দোষী সাব্যস্ত হবার পর উনি জিতে গেলেও উনি কি তাহলে পদত্যাগ করতে পারতেন? যে আমি আর হোয়াইট হাউসে যাব না, যে নৈতিক কারণে আমার বিরুদ্ধে গোটা দেশের কাছে এরকম একটা কালিমা লেপন হলো, বিবেকের ডাকে। হ্যাঁ, বিবেকের ডাক বলে আর কিছু নেই এখন, সব বিবেকের ডাক বলে কিছু নেই। বিবেকের ডাক থাকলে অনেক কিছু অনেক দেশে হতো। উনি দেখুন আইনে, আমি আবার বলছি, আইনে কিন্তু ফাঁক আছে। যে কনস্টিটিউশন ধরে একজন খুনিকে বাঁচানোর জন্য লয়াররা দাঁড়ায়, নিশ্চয়ই। আবার সরকার পক্ষ বা পুলিশ বা এজেন্সি তারা ওকে শাস্তি দেওয়ার জন্য আইন তো একটাই, দুটো আইন তো নয়, দুটো আইন নিয়ে লড়ছে না কেউ, কিন্তু একটা আইন। এটা আমাকে অশোক সেন বলেছিল যে এই যে একটা আইন দিয়েই কিন্তু আমার বিপক্ষও লড়ছে, আমিও লড়ছি। কোনখানে ফাঁক আছে? কিছু তো ফাঁক আছে। পুলিশ যে এজেন্সিগুলো যে কোর্টে যে রিপোর্ট গুলো দেয় তার ভিতরে অনেক ফাঁক থাকে, সেই ফাঁকগুলো জাজেরা কিন্তু ধরে এবং জামিন দিয়ে দেয়। এই যে ধরুন এত জামিনও তো হচ্ছে, ধরুন সব দেশেই কিন্তু জামিন, দুমদাম অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে, তাহলে কেন জামিন পাচ্ছে? আবার কথা বলি দাদা, আপনি যেটা এখন খুব জোর চর্চা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টর্মি ড্যানিয়েলের ঘটনাটা নিয়ে খালি চর্চা হচ্ছে, কিন্তু শুধু কি এই স্টর্মি ড্যানিয়েল তা তো নয়। আপনাকে একটা কথা বলি, লন্ডনের অনলাইন ডেইলি মিরর পত্রিকা বলেছিল যে 2590 স্কোয়ার ফুটের একটা স্যুটে আমাদের ট্রাম্প ছিলেন তার বান্ধবীদের নিয়ে, ওই মিস ইউনিভার্স ও এইগুলো সব যে উনি ইভেন্ট গুলো করতেন না তার কোম্পানির তরফ থেকে, ওখানে উনি রাত কাটিয়েছিলেন কিছু সো কল্ড মডেলদের নিয়ে আর কি। সেটা হচ্ছে আপনার রাশিয়াতে। সেই হোটেলটা এখন 17 লক্ষ টাকা পার ডে হচ্ছে তার স্যুট ভাড়া, যেটাতে ওবামা উঠেছিলেন। তো এখন আপনাকে আমাকে এটা প্রশ্ন যে এরকম ধারাবাহিক প্রচুর মডেল, তার বিরুদ্ধে শুধু যৌনতা নয়,
তার সঙ্গে সঙ্গে যে অভিযোগটা করেছিল সেটা হচ্ছে যৌন বিকৃতিরও একটা তার বিরুদ্ধে অভিযোগ ছিল। একজন হচ্ছে লিড স্ক্রক। এই লিড স্ক্রক কিন্তু 70 বছর বয়সে তিনি বলেছিলেন যে নিউ ইয়র্কের একটা ফ্লাইটের কেবিনে ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেছিল, তখন তার ছিল বয়স 22। তখন কেন তিনি বলেননি, এখন কেন বলছেন, এগুলো প্রশ্ন তো আলাদা রয়েছে। কিন্তু মার্কিন সাংবাদিক মাইকেল উলফ যখন তার ফায়ার ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইটা বার করলো, তাতে 200 জনের বেশি ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওর মধ্যে ট্রাম্পের দাম্পত্য জীবনের কথাগুলো ছিল। 2017 সালে ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানকা ট্রাম্পের মা ইভানা একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে রেজিং ট্রাম্প। সেখানে তিনি লিখেছিলেন 1992 সালে মানা মেপলস নামে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ইভানার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল, ইটসেট্রা ইটসেট্রা, এই ব্যাপারগুলো রয়েছে। তাহলে এই যে যৌন বিকৃতিরও অভিযোগ এলো, তারপরেও এই মানুষটিকে কিন্তু ভোটে জেতালেন জনগণ। এখন শুনুন ব্যাপারটা কি জানেন তো, আমেরিকার সমাজ ব্যবস্থা, ওদের গণতান্ত্রিক ব্যবস্থা, সংবিধান অনেক জিনিস পারমিট করেছে। যেমন ওখানে সমকামী অনেক অনেক বেশি, আমাদের এখানেও আস্তে আস্তে আসছে এগুলো ওখানে। এবং ওখানে যে সেক্স ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই ওখানে মানে খোলামেলা ওখানে। এর ফলে ওদের ওখানে সমাজ, যে আপনি কথাটা একটা বললেন, এরপরও কি করে ট্রাম্প জেতে, ওদের সমাজ কিন্তু এই যৌন বিকৃতি এবং সেক্স নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। ধরা পড়ছে, যে ধরা পড়ছে এরকম ট্রাম্পের মতো হাজার ট্রাম্প আছে এইসব করে রাখছে, ধরা পড়ছে। এবং এই যে মহিলারা কেন প্রথম দিকে যখন ঘটনাগুলো ঘটে তখন তো অভিযোগগুলো করছে না, এরা আসছে পরে, অনেক পরে এসে অভিযোগ করছে। এই অভিযোগগুলো যখন কোর্টে যাচ্ছে, এখানে দুটো অংশ আছে। এই যে দোষী সাব্যস্ত হয়েছে যে কোর্টে, আমি কোর্টের প্রতি আস্থা রেখে বলি, কোর্ট দেখুন, কোর্ট কিন্তু ফ্যাক্টের বাইরে যেতে পারবে না। এখানে যে ভদ্রমহিলাই বলছি, যিনি অভিযোগ করেছেন যে ট্রাম্প আমাকে সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট করেছে এবং সেটা চাপার জন্য আমাকে টাকা দিয়েছে এবং সেটা একজন লয়ার নিয়ে গিয়ে টাকাটা দিয়েছে। এই লয়ার সত্য বলছে না মিথ্যা বলছে সে তো কোর্ট বিচার করেছে, আমরা তো কিছু বিচার করার নয়। এবং এই মামলা তো ট্রাম্পেরও লয়ার ছিল, ট্রাম্পেরও দামি দামি লয়ার, এবং দুপক্ষের লয়ারের ডিবেট হয়েছে। এই যে ধরুন আমাদের দেশে এই যে ধনঞ্জয়ের যে ফাঁসি, এইটা নিয়ে এক শ্রেণীর মানুষ বলেছে এবং সিনেমাও হয়ে গেছে যে ধনঞ্জয় এখানে স্কেপগোট হয়েছে, যে ধনঞ্জয় এই কাজ করেনি। কিন্তু সেই কথা তো এখন বললে হবে না, সেই কথা কোর্টেতে ধনঞ্জয়কে তো বারবার, ধনঞ্জয় লয়ারও ছিল, ধনঞ্জয়কে এবং ধনঞ্জয়ের বাড়িতে ওই মেয়েটি সেতাল পারেখ তার হার পেয়েছিল ওই পুরুলিয়ার বাড়িতে। এবং একটা রায় যখন কোর্ট দেয়, রায় কিন্তু এই ধরনের বিষয়ে রায় দেয়। আমি বলছি না যে রায় অনেক সময়তে এক পেশে হয় না, আমি বলছি না, আমি সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। কেন বিচারকরা নিজেরাও জানেন যে তাদের ক্ষমতাটা কতটা সীমাবদ্ধ। পুলিশের যে তদন্ত, তার যে রিপোর্ট, লয়ারের ড্রাফটিং ইত্যাদি ইত্যাদি সব কাজ করে। এটা দেখা যাচ্ছে শুধু আমাদের দেশেও নয়, যেটা সেরা গণতন্ত্রের দেশ বলছি আমেরিকাতেও কিন্তু এই ব্যাপারটাই কাজ করছে। ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে বলবেন সবচেয়ে বেশি ফাঁসি, সবচেয়ে বেশি এই ধরনের অপরাধের বিরুদ্ধে যারা ফাঁসিতে গেছে তারা হচ্ছে সমস্ত অন্তজ এবং গরিব মানুষেরা। পয়সাওয়ালা লোকেরা যখন এইসব কেসে ফেসেছে তারা কিন্তু খুব একটা শাস্তি পায়নি, তারা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছে টাকার জোরেই। না, সে তো এখানে হরিণ মেরে সিনেমা আর্টিস্টরা, হরিণ কেন, আপনার এমনি মার্ডার করেও তো তারা বেরিয়ে আসছে জামিন পেয়ে, তার গলায় মালা দিয়ে বিজেপি রাজ্যে কি হচ্ছে আমরা তো খবর পেয়েছি। হ্যাঁ,
বিজেপি বলে নয়, এটা সর্ব, এবং গাড়ি চাপা দিয়ে মেরে দিচ্ছে ফুটপাতের লোকে, কিছু হতে। প্রশ্নটা এটা আপনি ঠিকই বলেছেন যে আইন কেনা যে যায় না, এটা আমি বলছি না, সেটাও হয়, সেটা হচ্ছে, আমি বলছি হচ্ছে, কিন্তু এইখানে কেসটাই কিন্তু ট্রাম্পকে দোষী সাব্যস্ত যে করে দিল লোয়ার কোর্ট কিন্তু দোষী সাব্যস্ত করে এবং তার শাস্তির বিধানও করে দেয়। কিন্তু এই হায়ার কোর্টে যেহেতু কেসটা আসে, তখন লোয়ার কোর্টের রায়টা তো আর গ্রাহ্য হবে না। এবার হায়ার কোর্ট বলে দিল যে দোষী সাব্যস্ত পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা তাকে শাস্তি দিতে পারছি না, যেহেতু উনি এখানে নির্বাচিত হয়ে গেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট, শপথ নিল নির্বাচিত প্রেসিডেন্ট। এইটা তার আইনজীবী, ট্রাম্পের আইনজীবী পরিষ্কার বলেছে যে যদি এই রক্ষা কবচটা জাজেরা না মানবে কি না মানবে, তো সেটা তো অনেক সময় 5 মেম্বার জাজ সুপ্রিম কোর্টে কোনো একটা রায়তে দ্বিধা বিভক্ত হচ্ছে, তো সেটাও তো হচ্ছে। এখানেতে একজনই মনে হয় জাজ এটা রায় দিয়েছে, একজন রায়, হায়ার কোর্টে একজন রায় দিয়েছে, আমি জানি না। ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছিল যে প্রেসিডেন্টের নির্বাচিত হওয়ার পরেও ট্রাম্পের বিরুদ্ধে যদি এই মামলা চালানো হয়, তাহলে এই যে অর্থটা খরচা হবে, আর তার সঙ্গে সঙ্গে যেটা হবে, আগামী যে নতুন সরকার আসতে চলেছে তার স্থিতিশীলতা নষ্ট করা হবে, সেইটার দায় কি আমেরিকার আদালত নেবে? এই প্রশ্ন তুলে দিয়েছিল ট্রাম্পের আইন। আমি দেখেছি, এটা নিউজে এসছে। তাহলে ওখানে তাহলে যারা আইনের ওখানে বসে আছেন তারাও ভাবছেন কি দরকার বাবা কাঁধে বন্দুক রেখে, জনগণের ইচ্ছেই পূর্ণ হোক। আমি সেটা তো বলছি, যেহেতু উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, স্বাভাবিকভাবেই জাজেরাও একটা সেকেন্ড থট দিতেই পারে। ফার্স্ট থটে একরকম ছিল, সেকেন্ড থট ওরা দিতেই পারে, আমি সেটা বলছি না। কিন্তু ওরা যে কথাটা বলেছে যে রক্ষা কবচ রয়েছে, রক্ষা কবচ, এবং এটাও ঘটনা, আমেরিকার আইন ব্যবস্থা এবং কনস্টিটিউশন এত জোরালো, এবং ওখানে বিরোধী কণ্ঠস্বর এত জোরালো, এবং সমাজ ব্যবস্থাও এত বেশি ট্রান্সপারেন্ট। আমার ধারণা এটা ট্রাম্প শপথ নিয়ে নেবার পরও এই বিতর্কটা থামবে বলে মনে হচ্ছে না আমার। এটা নতুন করে আবার, যেহেতু এখন বড় বড় মিডিয়া যাই করুক, কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রং, এবং সোশ্যাল মিডিয়াতে আমার ধারণা যে এই বিতর্ক চলতেই থাকবে, এবং আইনের ফাঁক দিয়ে যেমন গলে গেছে, আবার আইনের কোন ফাঁক দিয়ে এটা যাতে আবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা তো হতেই পারে, আবার মামলা হয়ে গেল একটা, আবার মামলা হয়ে গেল একটা, তাই না? সেটা হতেই পারে। আমাদের সময়সীমা খুব কম, এই জন্য আমি আর দুটো প্রশ্নের মধ্যে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। 1 নম্বর হচ্ছে, এই যে ঘটনা প্রবাহ সারা পৃথিবীতে চলছে, এর মধ্যে আইন থেকে বেঁচে ট্রাম্প তো নয় গদিতে বসলেন, মেনে নেওয়া গেল, কিন্তু এইটা কতটা নিষ্কণ্টক হবে? কেননা আমরা খবর পাচ্ছি যে তিনি কিন্তু এর আগেই বলেছিলেন যে আমি যদি জিতে আসি তাহলে পরে অভিবাসী ইস্যুতে আমি অনেক স্ট্রং হব, আমেরিকা ফর আমেরিকান, এইটাকে আমি প্রতিষ্ঠিত করব। কিন্তু এই ট্রাম্পকে যিনি পেছন থেকে আমরা অনুপ্রেরণা শব্দটা আজকাল খুব পছন্দ করি, কিন্তু অনুপ্রেরণা দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়ালি, এবং টোটাল সিলিকন ভ্যালির যে বড় বড় ব্যবসায়ীরা আছেন যারা পৃথিবীতে ব্যবসা পরিচালনা করেন, এরা ইলন মাস্কের নেতৃত্বে থাকার ফলে এই অভিবাসী নীতি নিয়ে কিন্তু ট্রাম্প শিবিরের সঙ্গে মাস্ক শিবিরের কিন্তু একটা ফাটল দেখা দিয়েছে। এটা কিন্তু সংবাদপত্র বেরিয়েছে খবরটা। তাহলে একদিক দিয়ে হলো গিয়ে এই ফাটল, অন্য দিক থেকে হলো আমরা খবর পাচ্ছি যে চীন, নর্থ কোরিয়া, আপনার পাকিস্তান অ্যান্ড আপনার কি বলবো, এদিকে আফগান সেনারা, এরা অলরেডি রাশিয়ার পক্ষে এগিয়ে এসছে ইউক্রেনের লড়াই করার জন্য। ইউক্রেনের যুদ্ধ চলছে, আমেরিকা ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেনি কোনো কিছু করে। আমি দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। আমি দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। একটা হলো, দেখুন, প্রেসিডেন্ট অফ ইউএসএ এই পদ তো
অত্যন্ত মারাত্মক পদ, ভারী ভারী, খুব ভারী। এবং গোটা পৃথিবীর প্রেসিডেন্ট বলা হয়। একদম। তো সেখানে নিষ্কণ্টক তো হবে না, ওখানে বিরোধীরাও যথেষ্ট শক্তিশালী, নিষ্কণ্টক একদম হবে না। প্লাস ওখানে এই যে আপনি বললেন যে এলেন মাস্ক অমুক তমুক এই সমস্ত, এরাও ও ট্রাম্পকে নানাভাবে তাদের তাদের যে উদ্দেশ্যগুলো, তাদের স্বার্থগুলোকে বজায় রাখার জন্য নানা ধরনের নতুন নীতি প্রণয়ন করাতে পারে, অনেক কিছু হতে পারে। এক। 2 নম্বর হচ্ছে যে অভিবাসী নীতিটা, দেখুন এইটা তো বহু দিন ধরে চলছে। আমেরিকার ঝাঁচকচকে অংশটা ছাড়া বাকি অংশের অবস্থা যে খুব ভালো তা তো নয়। এক তো আজকে, এবং আমেরিকার কোম্পানিগুলো তারা বাইরে থেকে আউটসোর্সিং করে কাজ চালাচ্ছে। তাদের বেশ কিছু সংস্থা চায়নাতে কম পয়সায় যেহেতু লেবার পাওয়া যায়, ওখানে কোনো পলিউশনের ঝামেলা নেই, কিছু নেই, সেখানে গিয়ে কারখানা করেছে। এটা নিয়ে অতীতে প্রেসিডেন্টরা বলেছে যে যদি তোমরা আমেরিকায় তাহলে তোমাদের রেজিস্ট্রেশন করছো, তোমরা বাইরে গিয়ে কাজ করছো, তাহলে তোমাদের এত ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে। আর অভিবাসী নীতিটা, এটা দেখুন দেশটা অত বড় দেশ, লোক সংখ্যাটা খুব বেশি নয়, 30 কোটি 31 কোটি লোক সংখ্যা, 50টা প্রদেশ। সেখানে ওদের দেশের একটা অংশের মানুষ কিন্তু খুব ভালো অবস্থায় নেই একটা। প্লাস হচ্ছে বাকি অংশটা তারা একটু কি তারা অলস এবং বিলাসী হয়ে পড়েছে যুব সমাজ, যার জন্য বাইরের লোকেরা গিয়ে কাজগুলোকে দখল করে নিচ্ছে। ওখানে এখন 1 ঘন্টায় $10 ওখানে ইনকাম করতে পারে, এবং বিদেশি ছাত্ররা ওখানে পড়তে গিয়ে তারা $10 করে ইনকাম করে রাতের দিকে, বাকি খরচা চালায়। বাইরে থেকে যারা যায় তাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা থাকা খাওয়া পড়াশোনার খরচ। আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে আপনার স্কলারশিপ প্রচন্ড কমে গেছে, প্রচন্ডই বলছি, মানে স্কলারশিপ এখন ওরা দিচ্ছেই না প্রায়। খুব টপ ইউনিভার্সিটিতে ভালো ছাত্রছাত্রী, এমনকি MIT তে পর্যন্ত কমে গেছে। তার ফলে এখন ওরা বলছে অনেক সময় যে তোমরা চলে এসো, আমরা স্কলারশিপ দিচ্ছি। আর আমেরিকার 5000 ইউনিভার্সিটি চলে, সরকারি বেসরকারি, বেসরকারি ইউনিভার্সিটি বেশি। তো তাদের ছাত্র, বিদেশ থেকে ছাত্র যায় ভারত থেকে 30,000, চায়না থেকে 35-40,000, আর সাউথ কোরিয়া। এই 3টে জায়গা থেকে প্রায় 1 লাখের কাছাকাছি প্রতি বছর ওরা ভিসা দেয়। 5 বছরের করে ভিসা দেয়, এবং 2 বছরের কোর্স হতে পারে, 3 বছরের কোর্স হতে পারে, মাস্টার্স PhD যাই থাকুক। এবং তারা তারপরে ওখানেতে চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, কেন ওখানে টাকাটা বেশি পাচ্ছে। তারপর তারা সিনিয়র সিটি এতে অ্যাপ্লাই করছে সিটিজেনশিপের জন্য, গ্রিন কার্ডের। তার ফলে একটা চাপ আছে, এবং আমেরিকার প্রেসিডেন্টকে আমেরিকার লোকেদের কথা তো ফার্স্ট ভাবতে হবে, তারপর তো অভিবাসীদের কথা। কিন্তু আবার ইন্ডাস্ট্রির যে চাপ আছে, তারা এই 3টে দেশ থেকে যেসব ছেলেরা যাচ্ছে বা লোক যাচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে, তারা তো ওদের দেশের তুলনায় অনেকটা কমে কাজ করাচ্ছে। তাই তো, ওদের দেশে যে পে স্ট্রাকচার, তার থেকে কমে কাজটা করাচ্ছে। তার ফলে এই ডিবেটটা আজকে নতুন নয়, অনেক দিন ধরে এই ডিবেটটা চলছে, এই ডিবেট চলবে। এর ভেতরে ট্রাম্প বসে যাওয়ার পর কি নীতি নেয়, বহির্বিশ্বের ব্যাপারে কি নীতি নেয়, তাদের নিজেদের অন্তর্দেশীয় কি নীতি নেয়, এগুলো সবই আমরা লক্ষ্য রাখবো। এই হচ্ছে মোটামুটি একটাই প্রশ্ন, এটা দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। 20শে জানুয়ারি ট্রাম্প সাদা মহলে, শ্বেত মহলে পা রাখতে যাচ্ছেন। বিশ্বের তামাম জায়গা থেকে নিমন্ত্রণ পৌঁছে গেছে, কিন্তু আমাদের ভারতে প্রধানমন্ত্রীর কাছে এখনো নিমন্ত্রণ পত্রটি এসে পৌঁছয়নি। আমাদের মোদিজি যতই রাজ্যে বিজেপি বা সবাই মিলে যা বলছে যে বাংলাদেশ সম্বন্ধে কেন সরকার কোনো স্টেপ নিচ্ছে না, সে ব্যাপারেও কিন্তু আমাদের যেটা মনে হয়, আমার সাংবাদিকতার যেটুকু অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে মোদি সাহেব ওই 20শে জানুয়ারির জন্য অপেক্ষা করছেন যে তিনি সিটে বসার পর তিনি কি ধরনের ডিসিশন নেন,
তার উপর নির্ভর করে মোদিজি বলবেন, আগে ভাগে কিছু বলার মতন সাহস উনি দেখাচ্ছেন না। সেই মোদিজি কিন্তু এখনো পর্যন্ত নিমন্ত্রণ পাননি। এবং এটা সবচেয়ে বড় খবর, সেটা এক্স হ্যান্ডেলে বিজেপির কেন্দ্রীয় ওই দলের একজন বড় নেতা এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রমণিয়াম স্বামী বলেছেন যে জয়শঙ্করকে শিগগিরই বিদেশে পাঠানো হচ্ছে তার নিমন্ত্রণ কার্ডটা নিয়ে আসার জন্য। দেখুন, এটা আমি বলতে পারবো না নিমন্ত্রণ কার্ড এসেছে কি আসেনি। এটা হাই প্রোফাইল এবং এটা দুজন রাষ্ট্রনেতার মধ্যে ব্যাপার। আমার মনে হয় সুব্রমণিয়াম স্বামীর অনেক রাগ আছে মোদির ব্যাপারে। কেন সুব্রমণিয়াম স্বামী কিন্তু অত্যন্ত কার্যকর মানুষ এবং ওনার যা অর্থনীতিতে জ্ঞান, হিসেব মতো কিন্তু নরেন্দ্র মোদী প্রথম যখন 14 সালে সরকারে আসে, প্রথম কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে সুব্রমণিয়াম স্বামীকে ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া করা উচিত ছিল। তার বদলে উনি করলেন হচ্ছেন যাকে তিনি ইকোনমিক্সের লোকই নয়, তিনি অরুণ জেটলি। এমনকি নির্মলা সীতারামনও কিন্তু নতুন কিছু কিন্তু দেখাতে পারেননি। তার হাজবেন্ড পর্যন্ত বলেছে সে কথা। হ্যাঁ, নির্মলা সীতারামনের হাজবেন্ডও মাথা চাপড়ে কথা বলেছে। তো এখন প্রণববাবু যে কাজটা করতে পেরেছেন অর্থমন্ত্রী হিসেবে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সব থেকে দুর্বল জায়গাটা হচ্ছে ইকোনমিক্সটা। এটা বিজেপির ভেতরের লোকও এবং আরএসএস এর লোকজনও এটা বলে। ওরা ঠিক মতো এখন নরেন্দ্র মোদীর সুব্রমণিয়াম স্বামী তো রাগ আছে, সুব্রমণিয়াম স্বামী এটা বলেছে। এইটা কত আমার ধারণা, দেখুন এগুলো সবই এখন গসিপ এবং মিডিয়াতে চলছে। এটা কখনো হবে না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের পক্ষ থেকে কোনো নিমন্ত্রণ আসবে বলে আসবে না। না, সেটা ঠিক আছে, কিন্তু দাদা আমি যদি আমার বাড়ির পারিবারিক কোনো অনুষ্ঠানে কোনো নিমন্ত্রণ পত্রের লিস্ট বানাই, প্রথম লিস্টেই তো থাকবে আমার প্রথম দিকের যে আত্মীয় বা বন্ধু বান্ধব যারা সবচেয়ে কাছের তাদের নামের লিস্টে আমরা আগে বসাই, সাইকোলজিক্যালি এটা হয়ে থাকে। সেখানে বিএনপি দলের যে নেতা তার হাতে চিঠি পৌঁছে গেছে এবং অনেকে মানে যারা মোদির তুলনায় অনেক নিচের র্যাঙ্কে আছে তাদের হাতে চিঠি পৌঁছে গেছে। বিদেশ দপ্তর থেকে কিন্তু সুব্রমণিয়াম স্বামীর এই বক্তব্যের প্রেক্ষিতে এমন কোনো বক্তব্য জানানো হয়নি যে এই তথ্যটি ভুল, আমাদের কাছে নিমন্ত্রণ পত্র এসে গেছে, এই তার নিমন্ত্রণ পত্র। সেটা আমি বলতে পারবো না এটা ভেতরে কি রাজনীতি আছে। না, এটা কি হতে পারে যে ট্রাম্প একটু দুঃখ পেয়েছেন বা রেগে গেছেন? এর আগে যখন উনি গিয়েছিলেন আমেরিকাতে ভোটের আগে দিয়ে, তখন ট্রাম্প একবার দেখা করতে চেয়েছিলেন কিন্তু জয়শঙ্কর মোদীকে দেখা করতে দেননি, যে এখনই যে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না, যদি বাইডেনের দল জিতে যায় তাহলে পরে এটা নিয়ে আবার আমাদের অনুষ্ঠান হতে পারে। বাইডেনকে সন্তুষ্ট রাখবার জন্য বাইডেনের স্ত্রীকে তিনি 17 লক্ষ টাকার একটা হীরের আংটি পর্যন্ত উপহার দিয়ে এলেন। এই সময় কি একটু ট্রাম্পের মনে দুঃখের জন্য ছেটে দিচ্ছেন? হতেও পারে। ট্রাম্প যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ট্রাম্প তেমনি পলিটিশিয়ান। ট্রাম্প যে খুব খারাপ পলিটিক্স বোঝেন তা না। হতে পারে সবই পারে। আবার নরেন্দ্র মোদী যে স্ট্র্যাটেজিটা তখন নিয়েছেন, ওখানে যাওয়ার পর তিনি যুযুধান 2 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কারোর সঙ্গে দেখা করেননি। ওর স্ত্রীকে কি দিয়েছে আমি জানি না, এটা বলতে পারবো না। গুগলে গেলে দেখতে পারেন 17 লক্ষ টাকা আংটি তিনি নিজের হাতে তার হাতে তুলে দিচ্ছেন পড়ার জন্য। যাই হোক, এখন আমার মনে হয় এই যে 20 তারিখটা পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত। তারপর ক্যাবিনেটটা কি করেন, ক্যাবিনেটে কত দক্ষ মানুষদের নিয়ে আসেন। না, ক্যাবিনেটে তো আপনার ভারতীয় বংশোদ্ভূত এমন অনেককেই নিয়েছেন যারা আবার ইলন মাস্কের দিকে চলে যাচ্ছে, ওর বাছাই করা, ট্রাম্পের বাছাই করা লোকজন ইলন মাস্কের হয়ে ট্রাম্পের বিরোধিতায় থেকে যাচ্ছেন ও অভিবাসন এবং আমেরিকান কতগুলো নীতি কারণে। তার মানে এটা একটা আরেকটা খেলা, আরেকটা নাটকের আরেকটা অঙ্ক তৈরি হতে যাচ্ছে, তাই তো? দেখা যাক কি দাঁড়ায় অবস্থা। আমরা অতটা ভেতরের খবর তো আমরা পাচ্ছি না। তো এখন এলন মাস্কও যথেষ্ট বুদ্ধিমান ব্যবসায়ী এবং ট্রাম্পও বুদ্ধিমান ব্যবসায়ী। তা নাহলে ট্রাম্প মাঝে হেরে গিয়ে আবার তো সে দিয়েছিল।
ট্রাম্পের বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ অনেক দিন থেকেই চলছে, কিন্তু আমেরিকাবাসী তাকে যে ভোটটা দিয়েছে, এটা হতে পারে অভিবাসন নীতি যেটা, সেই নীতিটাতে কিছুটা হলেও হয়তো ধাক্কা পড়বে পৃথিবীর অন্যান্য দেশ থেকে ওখানে যাওয়া, ওখানে থাকা। কোট অ্যান্ড কোট আমরা বলতে পারি যে ওই জাতীয়তাবাদ সুরসুরি, জাতীয়তাবাদের সুরসুরি। দেখো, জাতীয়তাবাদ তো থাকতেই হবে। একটা দেশ তো আগে জাতি, আগে জাত, আমার নিজের জাতকে আগে তো জাতি, জাত মানে জাতি, আমার সেই জাতিকে আমি যে দেশের নরেন্দ্র মোদী যে দেশের প্রধানমন্ত্রী, আগে তো তার দেশকে দেখতেই হবে। আজ যদি আমেরিকা বলে যে তোমার এখানে সব কারখানা এমন এমন জিনিস আমি এখানে এক্সপোর্ট করে দেবো যাতে এখানকার কারখানাগুলো বন্ধ হয়ে যায়, সেটা তো ভারত সরকার সেটা মানবে না, এটা ভাষা। অতএব এটা দেখুন, এটা একটা টাসল চলবেই, টাসল যে চলবে না আমি বলছি না, টাসল চলবে। অনেক মিডিয়াতে অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন ট্রাম্পের আসা মানে ভারতের সুদিন ফিরে আসছে। এটা বলছে, অনেক কিছু বলছে, তার কারণ দেখুন বাইডেন শুধু বাইডেন না, আমেরিকার অতীতের যত প্রেসিডেন্ট হয়েছে ভারতের কিন্তু এমন কিছু লাভ হয়নি, এখানে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, এখানকার ইকোনমিতে ইন্ডাস্ট্রি, বরঞ্চ যে আপনি যদি অতীতে দেখেন যে রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন যেভাবে আমাদের দেশে নানা ধরনের ইকোনমিতে সাহায্য করেছে, আমেরিকা বেনিয়া দেশ তো। শুধু ইকোনমি বলছেন কেন দাদা? 1971-এ বাংলাদেশের যুদ্ধে আমেরিকার 7ম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে। তখন রাশিয়া পাশে না থাকলে ইন্দিরা গান্ধী পারতেন বাংলাদেশকে স্বাধীন করতে? তার ক্ষমতা ছিল? রাশিয়া আমেরিকার করে মানে বিরুদ্ধে গিয়ে যদি রাশিয়ার আশীর্বাদের হাতটা ভারতের সঙ্গে না থাকতো। দেখুন, এসব ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা চলবে, এটা ক্ষমতার একটা ভারসাম্য। চায়না আর আমেরিকা এটার একটা চলছে, চায়নার হাতে আমেরিকার থেকেও বেশি টাকা এখন, এসব চলতে থাকবে। তার মাঝখানে রাশিয়া আছে। আমাদের দেশের কথা ভাববো, সেটা হচ্ছে 20 তারিখে ট্রাম্প ক্ষমতায় আসার পর শেষের দিকেও যদি হয়, শেষ দিনেও যদি হয়, তাহলে যদি আমাদের মোদিজিকে নেমন্তন্ন, আমরা তো আশা করবো মোদিজিকে আমাদের এটা অহেতুক চিন্তা, অহেতুক ভাবনার কোনো মানে হয় না, করতেই হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। নেমন্তন্ন চিঠি এসে গেছে কি আসেনি, বা সুব্রমণ্যের স্বামীকে কে খবরটা খাইয়ে দিয়েছে, এবং জয়শঙ্কর বা বিদেশ মন্ত্রক থেকে এটা প্রতিবাদ করেন, এটা হতে পারে যে প্রতিবাদ করে শুধু একে সুব্রমণ্যমকে টিআরপি খাওয়ানোর কোনো মানে হয় না, তাই তো? অনেক ভুল খবর তো বেরোয়, এটা তো আপনি জানেন খবরটা। আমি অন্তত মনে করি যে এটা হয়নি, হয়তো দেখা যাবে যে সত্যি অনেকদিন আগে প্রথম দিকেই এসে গেছে। কেন ভারতকেও দরকার আছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো দেখা যাক এবার বাইডেনের স্ত্রীকে তো 7 লক্ষ টাকার আংটি দিয়েছেন, এবার উনি কত লক্ষ টাকার আংটি নিয়ে যান আমাদের ট্রাম্প পত্নী মেলেনিয়ার জন্য, সেটা তো আমরা লক্ষ্য রাখবো। বাংলাদেশ পর্বেতে কি হতে যাচ্ছে, আমেরিকার সিদ্ধান্ত কি, ভারতের সিদ্ধান্ত কি, সেটা জানতে পারবো। এবং ট্রাম্প জিতে আসার পর ভারতের কি কি সুদিন ফিরে আসতে চলেছে, মানে ট্রাম্পের ওপর নির্ভর করে ভারতের সুদিন ফিরে আসবে আর সেদিন ফিরে আসবে, এগুলোর জন্য তো আমরা অপেক্ষা করব। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আগামী দিনে এইরকম আরো অনেক মানে আকর্ষণীয় ঘটনা নিয়ে, যেটা আমাদের দিগদর্শনের দর্শকরা জানতে চান, শুনতে চান, আপনি আপনার মূল্যবান পরামর্শ এবং মূল্যবান আপনার চিন্তা ভাবনাটা আমাদের দিয়ে অন্তত ভাবনা চিন্তা করাটা আমাদের জুগিয়ে দেবেন, এই আশা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনেক নমস্কার, অনেক ভালো থাকবেন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।